হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো শিলচর একাডেমিক ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা বাংলা সাহিত্যের গদ্যাংশের প্রথম অধ্যায় সাগর সঙ্গমের নবকুমার পাঠটি আমরা পড়বো আজকে। তো সাগর সঙ্গমে নবকুমার পাঠটি পড়বার আগে আমরা দেখেছি পাঠটির রচয়িতা বা কবি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কবিতাটি দেখবার আগে আমরা কবি পরিচিতিটি তোমরা দেখে নিয়েছো। তো ঔপন্যাসিকের নাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা কাটালপাড়া গ্রামে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26 জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তাই পিতার 4 পুত্রের মধ্যে বঙ্কিমচন্দ্র ছিলেন তৃতীয় পুত্র। বঙ্কিমচন্দ্র বরাবরই ছিলেন মেধাবী ছাত্র। 1844 সালে মাত্র 6 বছর বয়সে মেদিনীপুর বঙ্কিমচন্দ্রের প্রথম শিক্ষারম্ভ হয়। মাত্র 6 বছর বয়স থেকে তিনি শিক্ষা শুরু করেছিলেন এবং সিনিয়র ও জুনিয়র স্কলারশিপ পরীক্ষাতে সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন 1856 সালে এবং প্রেসিডেন্সি কলেজে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম স্থান শনাক্ত করে তিনি হন। তারপর আছে যে কর্মজীবনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে ছিলেন এবং সরকারি চাকরি বদলে হতে তিনি বাংলায় উপন্যাস রচনা করেন। তিনি জীবন অবশ্য শুরু করেছিলেন ইংরেজি উপন্যাস রামমোহনস ওয়াইফ 1864-তে লিখেছিলেন এবং বঙ্কিমচন্দ্রের জীবনে পিতামহ প্রভাব বেশি ছিল বলে তিনি মনে করতেন এবং তার লিখিত উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী সর্বপ্রথম ছিল, যা 1865 সালে তিনি প্রকাশিত করেছিলেন এবং ভারতীয় যে কোনো ভাষায় লেখা এটাই ছিল তার প্রথম উপন্যাস। তো তার রচিত কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের ওয়েলস, আনন্দমঠ, রাজসিংহ প্রভৃতি উপন্যাসগুলো বাংলা সাহিত্য অক্ষর এবং অমূল্য সম্পদ। সাগর সঙ্গমের নবকুমার পাঠটি কপালকুণ্ডলা উপন্যাস থেকে গৃহীত হয়েছে, যা যা আজকে আমরা পড়ব। তারপর আছে যে 1894 সালে 8 এপ্রিল লেখকের দেহাবসান ঘটে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখে নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব। তার উপর তোমরা এটা লিখে নিতে পারবে। তার জন্য তোমরা চিন্তা করো না। আজকে আমরা নবকুমারের পাঠটিতে আমরা নবকুমার পাঠটি পুরো বোঝার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে নেব। তো 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 সাগর সঙ্গমে নবকুমার পাঠ প্রসঙ্গে যদি বলি, নবকুমার এবং তার সঙ্গী সাথীরা ব্যবসা বাণিজ্যের জন্য নৌকায় আরোহণ করে যাচ্ছিল এবং তাদের খাদ্য এবং যে সংরক্ষণের জন্য তাদের কাছে পরিমাণ খুব কম ছিল। তখন তারা সামনে একটি নদীদ্বীপ দেখতে পায় এবং সেই দ্বীপে তারা নেমে আসে। নদীদ্বীপে নামার পর সবের আগে নবকুমার সঙ্গী সাথীদের জন্য খাদ্য এবং রন্ধনের জন্য কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে প্রবেশ করে। ইতিমধ্যে নবকুমারের জঙ্গলে প্রবেশ করা মাত্রই একটি ঝড় আসে এবং ঝড় আসার ফলে নবকুমারের সঙ্গী সাথীরা ডাঙ্গায় থেকে তাড়াতাড়ি করে নৌকায় চড়ে বসে এবং তারা নবকুমারের জন্য অপেক্ষা না করেই সেখান থেকে চলে যায়। তারা ভেবেছিল যে নবকুমারকে বাঘে খেয়ে নেবে। তারপর নবকুমার যখন ডাঙ্গায় এসে তখন দেখে যে তাদের সঙ্গী সাথী তাকে ছেড়ে চলে গেছে, তখন চিন্তায় এবং একান্তায় নবকুমার আক্রান্ত হয়ে পড়েছিল এবং তখন সে তার আশা ছেড়ে পেয়েছিল এবং সঙ্গী সাথীদের পরিত্যক্ত হওয়ায় সে তো সেখানকার বসে চিন্তা করছিল যে সে আর বাঁচবে না। তখন সেই জায়গায় শেষ থেকে কেউ নিতে আসতে পারে না এমন জায়গায় সে এসে পৌঁছেছিল। এই ভয়াবহ সে নদীর তীরে বসে রইল এবং সন্ধ্যা নেমে এলো, তবুও তাকে কেউ নিতে এলো না। চারিদিকে ছুটাছুটি করেও কোনো নৌকা বা মানুষের সন্ধান সে পায়নি সেই নদী তীরে। নবকুমার চোখে অন্ধকার দেখলো, লোকাশ্রয় নেই, আশ্রয় নেই, কোনো পানীয় আহার্য নেই, তীর্থসিদ্ধ নিরাহর গাত্রবস্ত্র নেই, গাতে কোনো বস্ত্র নেই, তবে সে কী করে বাঁচবে? তার উপর সেখানে জঙ্গলি বাঘেরও ভয় ছিল। তয়প্রয় প্রণাশয় সুনিশ্চিত করে এবং ক্ষুধা তৃষ্ণায় পরিচয় অবসর হয়ে পড়ল এবং তখন সে একটি বালিচরের দিকে পিঠ দিয়ে অবসর অবস্থায় সে সমুদ্র দিকে তাকিয়ে রইল। গভীর রাতে যখন নবকুমার নিদ্রাভঙ্গ হলো, তখন সে অনেক দূরে একটি আলোকবিন্দু দেখতে পায় এবং সে সেই আলোকবিন্দুর দিকে গমন করে এবং গমন করার পরে সে দেখতে পায় যে নিঃসঙ্গ অবস্থায় এক বাঘের ভয়ে আতঙ্কিত হয় এবং অকস্মাৎ বহু দূরে একটি আলোকবিন্দু দেখতে পায়। সে বুঝতে পারল যে সে নিকটে লোকাশয় আছে।
অল্প দূরে অগ্রসর হয়ে সে দেখতে পারলো যে সে ভীষণ দর্শন কাপালিক ধ্যান। তো সে প্রথমে জানতো না সেখানে মানুষটি কে। তো সে পরের দিকে জানতে পারলো সে মানুষটি হলো কাপালিক। তো কাপালিকের বিবরণ সম্বন্ধে যদি বলি, তাই কাপালিক এক মস্তকহীন গলিত শবের উপর বসে ধ্যান করেছিল এবং চারিদিকে মানুষের হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে ছিল সামনে এবং পিছনে। সে একটি মস্তকের মস্তক সে একটি মাথার খুলিতে লাল রঙের পানীয় জল ছিল এবং লোকটির হাঁটু থেকে কোমর পর্যন্ত বাঘের চামড়া আবৃত ছিল এবং মাথায় জটা ছিল এবং চুলগুলো ছিল তার মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। গলায় ছিল রুদ্রাক্ষের মালা, জটা বাঁধা ছিল এবং চারিদিকে কেমন দুর্গন্ধ বিরাজমান ছিল। সাধারণত নবকুমার দেখে তাকে ভয় পেয়েছিল। পরের দিকে জানতে পারে যে সে লোকটি হলো কাপালিক এবং কাপালিক সেই অবস্থায় ধ্যানমগ্ন ছিল। নিকটে গেলে কাপালিক ধ্যান ভঙ্গের পর কাপালিক নবকুমার তার পদাঙ্ক অনুসরণ করতে বললেন। কাপালিক বললেন, তুমি কে? তো নবকুমার বলল যে সে তার সঙ্গী সাথীদের সঙ্গে ডাঙ্গায় এসেছিল খাদ্য এবং রন্ধনের কাঠ সংগ্রহের জন্য। তারপর ঝড়ের জন্য তার সঙ্গী সাথীকে তাকে ছেড়ে পড়ল। তখন কাপালিক তাকে অনুসরণ করতে বলে এবং একটি কুটিরে নিয়ে আসে এবং কিছু সময়ের মধ্যেই সে কাপালিকের সঙ্গে পণ্যকুটিরে এসে প্রবেশ করে, যা ছিল কাপালিকের। এবং কাপালিক নবকুমারকে একটি বাঘের চর্ম দ্বারা প্রস্তুত করা একটি কাপড় দিয়েছিল এবং তাকে এক কলস জল ও কিছু ফলমূল দিয়েছিল, যাতে সে খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারে এবং ঘুমাতে পারে। তারপর কাপালিক নবকুমারকে বলেছিল সে আসা পর্যন্ত সে যেন কুটির থেকে না যায়। তারপর কাপালিক নিজ কার্য চলে গিয়েছিল। পরদিন প্রভাতে নবকুমার কাপালিকের পণ্যকুটিরে আসার অপেক্ষা করে এবং কাপালিক যখন পণ্যকুটিরে আসেনি তখন সে অপেক্ষা না করতে পারে পণ্যকুটির থেকে চলে যায়। তো নবকুমার ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করে এবং কিছু আহারের জন্য ফলমূল ব্যবস্থা করতে লাগে। তখন সে কিছু ফলমূল পাওয়ার পর সে সামনের নদী তীরের দিকে সমুদ্র তীরে যাত্রা করে। তো সমুদ্র তীরে যাত্রা করে সে একটি বালিয়ারির উপর বসে তার ঘরে যাওয়ার জন্য চিন্তা করছিল। তো এখন চিন্তা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল সে তা বুঝতেই পারলো না। সমুদ্রের দিকে তাড়িয়ে সে যে কিভাবে ভাবান্বিত হয়ে পড়েছিল সে তা নিজেও বুঝতে পারেনি এবং সময় যে কীভাবে কাটে গিয়েছিল তা সে ঘনাক্ষরেও জানতে পারেনি। তারপর যখন সে বুঝতে পারলো যে সে এখন পণ্যকুটিরে ফিরে যাওয়ার সময় চলে এসেছে, তখন সে দেখলো যে চারিদিকে অপ্রস্ত পথ দেখা যাচ্ছে এবং চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তখন সে বুঝতে পারলো যে সে যে পণ্যকুটিরের পথ হারিয়ে ফেলেছে। নবকুমার যখন বুঝতে পারলো যে সে পথ হারিয়ে ফেলেছে তখন সে চিন্তা করলো যে কীভাবে সে পণ্যকুটিরে যাবে। তখন সে কিছু সময় হাঁটার পর সামনে এক অপূর্ব রমণী মূর্তির দর্শন পায়। সে ভেবেছিল সেই রমণী মূর্তিটি কে। তখন রমণী মূর্তির সামনে যাওয়ার পর রমণী মূর্তি কিছু বলল না। রমণী মূর্তি কেশধাম তার মুখে অপ্রস্ত করে রেখেছিল এবং অপূর্ব সেই রমণী মূর্তি সন্ধ্যাবেলায় যেন কোনো দেবীর মতো দেখা যাচ্ছিল। নবকুমার সেই অপ্রষ্ট সন্ধ্যা রাতে রমণী মূর্তিকে দেখে এমনভাবে মুগ্ধ হয়ে গিয়েছিল সে ভুলে গিয়েছিল যে সে রাত্রে পথ হারিয়ে ফেলেছিল এবং এক দিশায় সে রমণীর দিকে তাকিয়েছিল, যেন সেই রমণীর সৌন্দর্য তাকে আকর্ষণ করে ফেলেছিল। সে রমণীর দিকে তাকিয়েছিল। তখন সেই সময় রমণী তাকে বলেছিল যে, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? তখন সে কিছু জবাব দিতে পারলো না, কারণ সে রমণীর দিকে এমনভাবে মুগ্ধ হয়ে পড়েছিল যে সে তার সব সুবোধ ভেঙে ফেলেছিল। তো অপূর্ব রমণী মূর্তি এখানে কপালকুণ্ডলাকে বলা হয়েছে। তো কপালকুণ্ডলা যখন নবকুমার প্রশ্ন করলো দ্বিতীয়বার, তখন সে বলেছিল হ্যাঁ, যে সে পথ হারিয়ে ফেলেছিল, যে পণ্যকুটিরে সে কাপালিক তাকে নিয়ে গিয়েছিল। তখন রমণী মূর্তি অর্থাৎ কপালকুণ্ডলা তাকে অনুসরণ করতে বলে এবং সে তাকে পণ্যকুটিরে পৌঁছে দিয়ে যায় এবং সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন নবকুমার বুঝতে পেরেছিল যে সে বোধহয় কাপালিক তাকে পণ্যকুটিরে না পেয়ে অপূর্ব রমণী মূর্তিকে তাকে পাঠিয়েছিল খুঁজে আনবার জন্য। তারপর সে রাত্রে এসে দেখলো যে পণ্যকুটিরে যে কাপালিক যে ফলমূল দিয়েছিল তা প্রায় শেষ হয়ে গেছে। তখন সে পণ্যকুটির চারিদিকে তাকিয়ে দেখলো যে এক পাশে কিছু চাল এবং
খাদ্য সামগ্রী ছিল, তখন সেই খাদ্য সামগ্রীগুলো একটি তান্দলে সিদ্ধ করে আত্মসাধ্য করলো এবং শুয়ে পড়লো। পরের দিন প্রভাতে যখন কাপালিক এসেছিল তখন সে তাকে বলেছিল সে বাড়ি ফিরতে চায়। তখন কাপালিক তাকে কিছু না বলে তাকে পিছে পিছে অনুসরণ করতে বলে। তখন নবকুমার কাপালিকের কথা মতোই তাকে অনুসরণ করতে লাগলো এবং বালিয়াড়ির দিকে চলে যাচ্ছিল। নবকুমার জানতো না যে কাপালিক তাকে নিয়ে যাচ্ছিল পূজাস্থলে, যেখানে সে নিয়ে তাকে বলি দেবে। সে ভেবেছিল যে কাপালিক তাকে বাড়ি পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেবে। তখন সে কাপালিকের পিছনে পিছনে যাত্রা করছিল। তো হঠাৎ করে পিছন থেকে সেই অপূর্ব রমণীর মূর্তি অর্থাৎ কপালকুণ্ডলা তাকে ডাকলো যে কোথায় যাচ্ছ, যাইও না, পলায়ন করো। তখন নবকুমার বুঝতে পারলো না এবং কাপালিকের পিছনে পিছনে যাত্রা করলো। তখন আবার সে শুনতে পেল যে অপূর্ব রমণমূর্তি বলছে কোথায় যাচ্ছ, যাইও না, পলায়ন করো। তখন লাগলো যে রমণীটির এই বাক্য করার কারণটি কি, কারণ কাপালিকও মানুষ, সেও মানুষ, তাহলে কাপালিকের কাছ থেকে তার ক্ষতি কি হতে পারে। তাই সে জানতো না যে কাপালিক তাকে বলি দেওয়ার জন্য পূজাস্থলে নিয়ে যেছিল। সে এই কথা ভাবছিল। তারপর এই পাঠটি এখানেই সমাপ্ত হলো। এই পাঠটি আসলে হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা কাব্যের একটি ছোট অংশ মাত্র। তো এই পাঠটি আমি সংক্ষিপ্তে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে আছে নবকুমারের উপর টিকা, যা আমি পরের ক্লাসে লিখে দেবো। তারপর আছে কাপালিকের উপর টিকা, যা পরের ক্লাসে লিখে দেওয়া হবে। এখন আসছি আমি এই পাঠের তো এখন শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিয়ে এসো। তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেনের মধ্যে অনুঘাতনী শব্দের অর্থ কী। তো অনুঘাতনী শব্দের অর্থ হচ্ছে সমতল। নবকুমার বিসর্জন স্থানের নিকট এমন যে দুটি গ্রাম দেখা যায় তাদের নাম লিখো। নবকুমার যে স্থানে বিসর্জিত হয়েছিল সেখানে দুটি গ্রাম দেখা যেত, তার নাম হলো দৌলতপুর ও দরিয়াপুর। তারপর আসছে সমুদ্র সৈকতে বালিয়াড়ির নিচে জন্মানো দুটি বৃক্ষের নাম। তো সমুদ্র সৈকতে বালিয়াড়ির নিচে যে দুটি গাছ জন্মাতো তার নাম হলো জাটি এবং বনজাটি। ঠিক আছে। তারপর আছে সবিস্ময়ে দেখিয়া অদূরে ভীষণ দর্শন মূর্তি, উক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তো ঠিক আছে, তো উক্তিটি হচ্ছে মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর আসছে কাপালিককে দেখে নবকুমারের রোমাঞ্চ বোধ হয় কেন। তো কাপালিককে দেখে নবকুমারের রোমাঞ্চবোধ হয় কেন, তার উত্তরটি হলো কাপালিক এক মস্তকহীন গলিত শবের উপর বসে ধ্যান করছিল। চারিদিকে নরমুণ্ডু ছড়ানো এবং মানুষের হাড় সামনে ও পিছনে বিরাজিত ছিল। এক মাথায় খুলিতে লাল রঙের পানীয় জল ছিল। লোকটি কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়া আবৃত, মাথায় জটা ও গলায় রুদ্রাক্ষের মালা। চারিদিকে কেমন দুর্গন্ধ। সাধারণ মানুষের অসাধারণ পরিস্থিতিতে রোমাঞ্চবোধ দেখা দিল। তো এই প্রশ্নতে আমরা দেখলাম যে কাপালিক যে ছিল, কাপালিক এক মস্তকহীন গলিত শবের উপর বসে ধ্যান করেছিল এবং চারিদিকে নরমুণ্ডু ছড়ানো ছিল, যা মানুষের হাড় সামনে ও পিছনে ছিল। তো আমরা জানি যে কাপালিক একজন সাধক এবং সে নরবলি দিত, তাই জন্য তার সামনে এবং পিছনে হাড় এবং মুন্ডু ছড়ানো ছিল। তারপরও ছিল এক মাথা খুলিতে লাল রঙের পানীয় জল ছিল। তো লাল রঙের পানীয় জলটি রক্ত ছিল না কি ছিল সেটা কবিতাতে গল্পে বলা হয়নি। তারপর লোকটির কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়া আবৃত ছিল। সাধারণত সাধকরা হয় লাল বস্ত্র বা বাঘের চামড়া আবৃত করে থাকে। তারপর ছিল মাথায় জটা এবং গলায় রুদ্রাক্ষের মালা। চারিদিকে কেমন দুর্গন্ধ। সাধারণত জানি যে কাপালিক যখন নরহত্যা করতো তো চারিদিকে দুর্গন্ধ তো ছড়িয়ে থাকবে, এবং সেই অবস্থায় একজন সাধারণ মানুষ এইসব দেখলে তার রোমাঞ্চবোধ হবে। তারপর আসছে ভৈরবী প্রেরিত হস্তি মমানুষর পরিতোষতে ভবজন্তী, উক্তিটি কার এবং ইহার অর্থ কি। তো এই উক্তিটি হলো কাপালিকের। ইহার অর্থ হলো যে মা ভৈরবী তোমাকে পাঠিয়েছেন, এতএব আমাকে অনুসরণ করো, তোমার ভবিষ্যৎ সুখের হবে। তারপর আসছে কখন নবকুমার নিদ্রাভঙ্গ হয়েছিল। তো নবকুমারের গভীর রাতে নিদ্রাভঙ্গ হয়েছিল এবং সে বালিয়াড়ির উপর একটি স্তূপের উপর বসেছিল। তারপর আছে পণ্যকুটিরে কলসের জলের স্বাদ কেমন ছিল। তো পণ্যকুটিরে কলসের জলের স্বাদ ছিল অল্প তিতা। তারপর পণ্যকুটিরে নবকুমার কিসের উপর শয়ন করেছিল। তো পণ্যকুটিরে নবকুমার বাঘের চামড়ার উপর শয়ন করেছিল।
তো কিছু সময়ের জন্য আমি এরকম অবস্থা রাখলাম, তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও বা পোস্ট করে প্রশ্ন উত্তরটি লিখে নাও। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তখন আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের তারপরের কোয়েশ্চেন হচ্ছে, সমুদ্র সৈকতের উপর অপরূপ রমণী মূর্তি অলঙ্কারে ভূষিত ছিলেন ড্যাশ। তো হবে সমুদ্র সৈকতের উপর অপূর্ব রমণী মূর্তি অলঙ্কারে ভূষিত ছিলেন নিরাবরণ। ঠিক আছে, উত্তরটি হবে নিরাবরণ। তারপর পরের প্রশ্নটি হচ্ছে, কথং নিগ্রহ সংযতাস্মিষি দ্রুতম নায়স্যি ভবতিমিত কোন কাব্যের অন্তর্গত? এটি হচ্ছে রত্নাবলী কাব্যের অন্তর্গত। পরের প্রশ্নটি হচ্ছে, পদ্ম অবগত নাই পাতেও নাই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নবকুমারের। তারপর প্রশ্ন হচ্ছে, কোথায় যাইতেছ যাইও না পলায়ন করো, এই কথাটি কার উক্তি? তো এই কথাটি হলো কপালকুণ্ডলার উক্তি। যখন নবকুমার কাপালিকের পিছনে যাচ্ছিল পূজাস্থলে, তখন কপালকুণ্ডলা তাকে উক্তিটি করেছিল। সাগরের নিকট থেকেও নবকুমার জল পান করেনি কেন? তো সাগরের জলে অতি লবণাক্ত থাকার জন্য নবকুমার সাগরের নিকট থেকেও সে সাগরের জল পান করেনি। তারপরে প্রশ্ন হচ্ছে, এই রূপে বহুক্ষণ দুজন চাইয়া রইলেন, তো এই দুইজন কারা? তো এই দুজন বলতে এখানে সমুদ্র সৈকতে অপূর্ব রমণী মূর্তি কপালকুণ্ডলা, যাই গল্পের নায়িকা, এবং নবকুমার, যা গল্পের নায়ককে বোঝানো হয়েছে। এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম, এ প্রশ্ন কে কাকে করেছিল? উত্তরদাতা কি উত্তর দিয়েছিলেন? তো এই প্রশ্ন নবকুমার কাপালিককে করেছিল, কারণ কাপালিক নবকুমারকে আগের দিন রাতে পণ্যকুটীরে দিয়ে চলে গেছিল এবং তারপর সে আর পণ্যকুটীরে ফেরেনি। উত্তরদাতা বলেছিলেন, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। তারপর হলো, নবকুমার পরদিন সমুদ্র সৈকতে গিয়েছিলেন কি এবং কেন? উত্তরটি হবে হ্যাঁ, নবকুমার আবার সমুদ্র সৈকতে গিয়েছিলেন, কেননা তার এ আশা প্রবল হয়েছিল যে তিনি আবার অপূর্ব রমণীর মূর্তি সাক্ষাৎ পাইবেন। তো আগের বেলা যখন সন্ধ্যাকালে কপালকুণ্ডলার সমুদ্র সৈকতে থেকে নবকুমারকে তার পণকুটীরে ফিরে দিয়ে গিয়েছিলেন, তো তাতে নবকুমারের একটু আশা হয়েছিল যে সে তাকে সেই জায়গাতে পাবে, তাই সে পরদিন সমুদ্র সৈকতে গিয়েছিল। তারপরের প্রশ্নটি হলো, অপূর্ব রমণী মূর্তি আগুলক লম্বিত মানে কি? তো আগুলক লম্বিত মানে পায়ের গোড়ালি পর্যন্ত। তো এখন ভিডিওটি পোস্ট করে বা স্ক্রিনশটটি নিয়ে নাও প্রশ্নগুলির উত্তর। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা আছি বইয়ের অতি সংক্ষিপ্ত উত্তর। আগেরটি ছিল বইয়ের ভিতর থেকে কিছু প্রশ্ন উত্তর যা আমরা পড়েছি, এখন যে হচ্ছে বইয়ের অনুশীলনীর কিছু অতি সংক্ষিপ্ত উত্তর। তো নবকুমার কে? তো নবকুমার হইল সপ্তগ্রামের অধিবাসী এক ব্রাহ্মণ যুবক। নবকুমার সঙ্গীগণ প্রতীত পরিত্যক্ত হওয়ার প্রধান কারণ কি? তো নবকুমারের সঙ্গীগণ প্রতীত পরিত্যক্ত হওয়ার প্রধান কারণ ছিল নদীর জোয়ার আসা, মানে ঝড় আসা। তারপর হচ্ছে, নবকুমার নির্জন সমুদ্র তীরে পরিত্যক্ত হলো কেন? তো নৌকাযাত্রীদের আহার নিবারণার্থে বিজন বনে রন্ধনের কাঠ সংগ্রহে যাইবার জন্য নবকুমার নির্জন সমুদ্র তীরে পরিত্যক্ত হয়েছিল। তো নবকুমার তার সঙ্গী সাথীদের জন্য আহারের জন্য কিছু সামগ্রী এবং রন্ধনের কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিল। ইতিমধ্যে যে ঝড় এসেছিল তার ফলে সমুদ্র সৈকতে তার যে সঙ্গী সাথীরা ছিল তাকে ছেড়ে চলে গেছিল, তাই নবকুমার সমুদ্র সৈকতে পরিত্যক্ত হইল। তারপর ঘুম ভাঙার পর নবকুমার বহুদূরে কি দেখতে পেয়েছিল বা দেখেছিল? তো ঘুম ভাঙার পর নবকুমার বহুদূরে এক আলোকবিন্দু দেখেছিল। তো সেই আলোকবিন্দুটি ছিল কাপালিক, যেখানে বসে কাপালিক ধ্যান করেছিল। কখন কাপালিকের সাথে নবকুমার তার সাক্ষাৎ হয়েছিল? নবকুমার আলোকের বিন্দুর দিকে এগিয়ে যাওয়ার পর কাপালিকের সাথে সাক্ষাৎ হয়েছিল। ঠিক আছে, তারপরে হলো, প্রতীক তুমি পথ হারিয়েছ উক্তিটি কার? উক্তিটি কপালকুণ্ডলা। নবকুমার যখন সমুদ্রের তীরে রাত্রে অন্ধকারে
পথ হারিয়ে ফেলেছিল পর্ণকুটির, তখন কপালকুণ্ডলা তার সাথে সাক্ষাতের পর কপালকুণ্ডলা তাকে প্রশ্নটি করেছিল। কস্তম শব্দের অর্থ কি? কস্তম শব্দের অর্থ হলো তুমি কে। নবকুমার জাতিতে ছিল ড্যাশ, তো নবকুমার জাতিতে ছিল ব্রাহ্মণ। নবকুমার পর্ণকুটিরে কি খেয়ে ক্ষুধা নিবারণ করেছিল? তো নবকুমার পর্ণকুটিরে কাপালিকের দেওয়া অল্প কিছু ফল ও জল খাইয়া ক্ষুধা নিবারণ করেছিল। অপ্রষ্ট সন্ধ্যাকালে কে নবকুমারকে পথ দেখাইয়া নিয়ে গিয়েছিল? তো কাপালিক অপ্রষ্ট সন্ধ্যাকালে নবকুমারকে পথ দেখায় তার পর্ণকুটিরে নিয়ে গিয়েছিল। কাপালিক মানুষ আমিও মানুষ উক্তিটি কার? তো এই উত্তরটি দেখবার আগে তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তো এখন আমরা আসছি পরের প্রশ্নে। এই প্রশ্নটির উত্তর হবে উক্তিটি নবকুমার। কাপালিকও মানুষ আমিও মানুষ এই উক্তিটির করেছিল নবকুমার। তারপর আসছে কাপালিক পর্ণকুটিরে নবকুমার কি দেখেছিল? তো কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কয়েকখানা ব্যাঘ্রচর্ম, এক কলস জল ও কিছু ফলমূল দেখেছিল, যাকে নবকুমার নিজে ক্ষুধা নিবারণ করেছিল। কাপালিকের বয়স কত ছিল? তো কাপালিকের বয়স প্রায় 50 বছর ছিল। তারপর হলো প্রাতে উঠে নবকুমার কি করতে ব্যস্ত হয়ে পড়েছিল? তো প্রাতে উঠে নবকুমার প্রথমেই বাড়ি গমনের উপায় বের করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও এবং নেক্সট ক্লাসে আমরা নবকুমার এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঠের কিছু চরিত্র সংক্ষিপ্ত টিকা এবং বড় প্রশ্নগুলো লেখা এবং বোঝার চেষ্টা করব। এবং এই পাঠে নবকুমারের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে লিখে দিতে পারবে। আমি যতটুকু সম্ভব হয় তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা এই নোটস পায় এবং পাওয়ার সুযোগ পায়। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।